পাপা এই শার্টগুলো বেশ ভালো, এর মধ্যে থেকে চুজ করতে পারো। এমনিতে তো ঠিকই আছে, কিন্তু তাহলে এটা? আরে না না, অফিস পার্টিতে এটা একদম ভালো লাগবে না। টেনশন নিও না পাপা, আমি তোমার জন্য বেস্ট শার্টটাই চুজ করে দেব। রাজীব, এই নাও তোমার সারপ্রাইজ। সারপ্রাইজ? এই দেখো। আজকে সন্ধ্যের পার্টিতে পরার জন্য তোমার নতুন শার্ট। আর পাপা, এটা আমার চয়েস করে দেওয়া শার্ট। তুমি এটা পরলে না তোমাকে পুরো হিরো লাগবে, কারণ বান্টির ব্যাপারটা না পুরোটাই আলাদা। কি এটা বান্টির চয়েস করা শার্ট? ভুল করেও পাপা যদি ওর চয়েস করা শার্ট পরে নেয়, তাহলে ও সারাক্ষণ বলতে থাকবে যে পাপা আমার চয়েস করা শার্ট পরেছে, আমার চয়েস করা শার্ট পরেছে। আর ওটা বলে বলে আমার জ্বালিয়ে মারবে। আমাকে যেভাবেই হোক পাপাকে এই শার্ট পরার থেকে আটকাতে হবে। পাপা, রাতের পার্টিটা কি রেট্রো থিমের হবে? তার মানে পুরনো স্টাইলের ওল্ড ফ্যাশনের জামা কাপড় পরতে হবে, ওই রকম কিছু? রেট্রো? কই না তো, কিন্তু এটা কেন জিজ্ঞেস করছো? না, এই শার্টটা একেবারে ওরকম পুরনো স্টাইলের লাগছে, তাই আমি ভাবলাম পার্টিটা বোধহয় রেট্রো থিমে। সত্যিই কি তাই? এই শার্টটা কি পুরনো স্টাইলে? এমনিতেই অফিসে আমাকে সবাই আঙ্কেল আঙ্কেল বলে ডাকে, এই শার্টটা পরার পরে সবাই আবার গ্র্যান্ড আঙ্কেল বলে ডাকতে না শুরু করে। আমি এই শার্টটা পরবো না। আরে মেঘা, বলছি যে আজকের পার্টিতে আমি কোনো অন্য একটা শার্ট পরে নেবো নাকি? কেন পাপা? আমি আর মাম্মি একসাথে 2 ঘন্টা ধরে রোদে ঘুরে 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 তোমার জন্য এই দারুণ শার্টটা কিনলাম, আর তুমি অন্য শার্ট পরার কথা বলছো? তোমার এই শার্টটা পছন্দ হয়নি নাকি? না 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 না, এরকম এরকম কোনো বিষয় নেই, আমি তো এমনিই বলছিলাম। আরে পাপা, তুমি এমনটা কেন করছো না? তুমি এই শার্টটা ট্রায়াল করে দেখো না। চলো, আমি তোমার হেল্প করছি। মেঘা, এই শার্টটা কিন্তু সত্যিই সুন্দর, কিন্তু আমার ঠিক ফিট হচ্ছে না। দেখো না শার্টটা কতটা টাইট। টাইট হচ্ছে? এটা কি করে হতে পারে? আমি তো একদম তোমার সাইজেরই শার্ট নিয়ে এসেছি। মাম্মি, যেভাবে 5টা আঙুল সমান হয় না, তেমনি বিভিন্ন কোম্পানির সাইজ বিভিন্ন রকম হয়। ঘন্টি, বিনা সাউন্ডের ঘন্টি, কেন এইভাবে গোল গোল করে ঘুরছিস? এটা আবার কি ব্যাপার? আর এখানে কি সমস্যা হয়েছে সেটা জানবারই তো চেষ্টা করছি। আরে এটা কি? আরে এতক্ষণ তো এই শার্টটা এতটা টাইট হচ্ছিল, আর এখন এটা পারফেক্টলি ফিট হয়ে গেল। রাজীব, ব্যাপারটা কি বলো তো? সরি, মনে হয় তাড়াহুড়োর চোটে আমি শার্টের প্যাকিংটাও পরে ফেলেছিলাম, কিন্তু এখন তো একদম পারফেক্টলি ফিট হয়েছে, একদম পারফেক্ট। আমাকে যেভাবেই হোক এই শার্টটা পরার থেকে আটকাতে হবে, নাহলে এই ম্যাচটা বান্টি জিতে যাবে। যেভাবে এই শার্টটার বোতামটা গেল ছিঁড়ে, ঠিক সেইভাবেই বান্টির পাপাকে শার্ট পরানোর স্বপ্নটাও ভেঙে চুরমার হয়ে যাবে। মাম্মি, মাম্মি, কোথায় তুমি? দেখো পাপার শার্টটার কি হলো। হ্যাঁ? আবার কি হলো শার্টের? শার্টটার একটা বোতাম উধাও। আরে বাহ, শার্টের বোতাম ছিঁড়ে গেছে। চিকু সোনা আমার, আজকে তুমি নিজের বাবাকে এই শার্টের হাত থেকে বাঁচিয়ে নিলে। আরে 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 আরে, বোতাম ছিঁড়ে গেছে, এবার আমি এই শার্টটা আর পরতেই পারবো না। কি পছন্দ হয়েছিল আমার এই শার্টটা। কি? শার্টের একটা বোতাম নেই? এক্ষুনি যখন বাবা ট্রায়াল দিচ্ছিল তখন তো সবকটা বোতামই ছিল, এখন হঠাৎ করে একটা বোতাম কোথায় চলে গেল? তুই তো বাবার থেকে শার্ট নিয়েছিলি ভালো করে গুছিয়ে রাখার জন্য, তোর হাত থেকে ছিঁড়েছে মনে হয় বোতামটা। চুপ কর চিকু, না হলে বেশি কথা বললে না চিকু চচ্চড়ি বানিয়ে দেবো। তোমরা দুজনে চুপ করো, আমি এক্ষুনি আরেকটা বোতাম লাগিয়ে দিচ্ছি। কিন্তু মাম্মি, এই শার্টের বোতামগুলো দেখো কত ফ্যান্সি আর আলাদা। তোমার কাছে তো ওই রেগুলার হোয়াইট কালারের বোতামগুলো আছে। কি অদ্ভুত কম্বিনেশন, 3টে ব্ল্যাক কালারের ফ্যান্সি বোতাম আর একটা রেগুলার হোয়াইট বোতাম।
এইসব কি করছো? আমি বলেছিলাম না বান্টির ব্যাপারটা পুরোটাই আলাদা। কিন্তু এখানে তো তুই ব্যাপারটা বিগড়ে দিয়েছিস। মাম্মি এখন শার্টে দুটো বোতাম নেই, তুমি ওখানে তোমার হোয়াইট বোতামগুলো লাগিয়ে দাও, তারপরে হয়ে যাবে দুটো ব্ল্যাক বোতাম আর দুটো হোয়াইট বোতাম, একেবারে ডিজাইনার শার্ট হয়ে যাবে। বাহ, দারুণ বলেছো বান্টি, দারুণ আইডিয়া দিয়েছো। আমি এক্ষুনি সেলাই করে দিচ্ছি। ওস্তাদের সাথে ওস্তাদি পড়বে ভারী। আমিও দেখি যে এই শার্টে বোতাম কিভাবে লাগানো হয়। হ্যাঁ, ওহো, এই লাইট অফ হয়ে গেল কি করে? আচ্ছি। চিকু, এসব কি করছো? আরে সরি মাম্মি, ওই হঠাৎ করে হাঁচি এসে গেছিল। খুব ভালো করে বুঝতে পারছি তোর হঠাৎ করে হাঁচি কেন এলো। ওফো, তোমার এই হাঁচির চোটে আমার সূঁচটা কোথায় হারিয়ে গেল? এবার এইটুকুনি একটা সূঁচ আমি কোথায় খুঁজবো? তোমার বান্ডি আছে তো মাম্মি, আমি তোমার সূচটা খুঁজে দিচ্ছি, ডোন্ট ওয়ারি। ঘাসের মধ্যে সূচ খোঁজা, এই প্রবাদটার আসল মানে আজ বান্টি বুঝতে পারবে। খুব মজা হবে আজকে। একেবারে সঠিক জায়গায় ফুটেছিল সূচটা, আর এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে চিকু সেটা। মাম্মি দেখো, চিকু সূচটা খুঁজে দিয়েছে, এখন তুমি আরাম করে পাপার শার্টের বোতামটা লাগিয়ে দাও। খুব ভালো কাজ করেছে চিকু, আমি এক্ষুনি বোতাম সেলাই করে দিচ্ছি। সব বুদ্ধি ব্যবহার করে নিলাম, কিন্তু এই শার্টের থেকে তো আমি রেহাই পাচ্ছি না। কিন্তু শেষ চেষ্টা তো করতেই হবে। মেঘা, শার্টটা তো একদম ঠিক হয়ে গেছে, কিন্তু এই শার্টের সাথে আমার ওই ডার্ক গ্রিন কালারের প্যান্টটাই ম্যাচ করবে। তাই তুমি প্লিজ ওটা একটু বের করে রাখবে, কি বলতো? আমি ওই প্যান্টটার সাথেই এই শার্টটা পরতে চাই। ওফো, ওই গ্রিন কালারের প্যান্টটা তো আমি গত 10 দিন ধরেই খুঁজে পাচ্ছি না। এখন আমি কোথা থেকে খুঁজে বার করি? এই শার্টের চ্যাপ্টার তো ক্লোজই হচ্ছে না। অসহায় মেঘা, যে প্যান্টটা গত 10 দিন ধরে পাওয়া যাচ্ছে না, সেটাও 2 ঘন্টার মধ্যে কি করে খুঁজবে? এবার পাবো আমি ওই শার্টের হাত থেকে রেহাই। আরে ভাই, মাম্মি তো পুরো সিআইডি। উনি তো ছোটখাটো জিনিসও বাড়ির যে কোনো জায়গা থেকে খুঁজে বের করেন। এটা তো একটা পুরো প্যান্ট। মাম্মির আগে আমাকে এই প্যান্টটা খুঁজে বের করতে হবে, আর ওটাকে লুকিয়ে রাখতে হবে। চল চিকু, করে দে শুরু মিশন গ্রিন প্যান্ট। কোথায়? Chiku, tik 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 tiku, এখানেও নেই। Chiku, tik tik আরে tiku. চিকু, তুমি যেটার জন্য এতক্ষণ ধরে অপেক্ষা করছো সেটা আমার কাছে চিকু। বান্টি, বাজাস না আমার মাথার ঘন্টি। ওই প্যান্টটা আমাকে দিয়ে দে। দাঁড়া বান্টি। হিরো সবসময় হিরোই থাকে। মিশন গ্রিন প্যান্ট কমপ্লিটেড। প্রাউড অফ ইউ চিকু। চিকু, তুই হিরো নয়, তুই জিরো। জিরো ছিলিস আর সবসময় জিরোই থাকবি। এই বান্টি, বাজাস না আমার মাথার ঘন্টি। ছাড় বান্টি। রাজীব, ওই গ্রিন প্যান্টটা তো খুঁজেই পেলাম না। তুমি আজকের পার্টিতে অন্য কোনো শার্ট পরে নিও। খুব বাঁচান বেঁচে গেছে ওই শার্টের হাত থেকে। এবার পার্টিতে আমি একদম ডুড সেজে যাব, আর সবাই আমাকে দেখে অবাক হয়ে যাবে। তুমি যখন বলছো তখন অন্য একটা শার্ট পরেই নিচ্ছি মেঘা, না হলে আমার ভীষণ ইচ্ছে ছিল এই শার্টটা পরার। ছেড়ে দে বান্টি। না, ছাড়বো না।
গ্রিন প্যান্ট পেয়ে গেছি রাজীব, তোমার গ্রিন প্যান্ট পাওয়া গেছে। কে খুঁজে বার করেছে এটা? আমাদের বাড়ির হিরো চিকু। চিকু, আমি তো ভেবেছিলাম যে তুমি আমার পক্ষে, কিন্তু তুমি তো পুরো খেলাটাই পাল্টে দিলে। আমি তো তোমার সাইডেই ছিলাম পাপা, কিন্তু লাকটা আমার সাইডে ছিল না। সেই জন্যই তো আমি বলি যে চিকুর মতো কেউ নয়। রাজীব, এবার তোমার মন খারাপ করার কোনো দরকার নেই। তোমার আজকের সন্ধ্যের আউটফিট তো একদম তৈরি আছে, কোনো চিন্তা নেই। বর্তমানে চিকু আর বান্টি কার্টুনটি খুবই অল্প সময়ের মধ্যে অনেকটা জনপ্রিয়তা অর্জন করেছে। আশা করছি তুমিও চিকু আর বান্টি কার্টুনটি দেখো। কিন্তু তোমরা কি জানো যে চিকু আর বান্টি ক্যারেক্টার দুটি আসলেও কি বাস্তব জীবনে ছিল কিনা? আর বাস্তব জীবনে যদি আসলে থেকেও থাকে, তাহলে এরা দুজন আসলে কারা ছিল? বন্ধুরা, বর্তমান সময়ে চিকু আর বান্টি কার্টুনটি এতটা জনপ্রিয়তা পাওয়ার কারণে প্রত্যেকটি মানুষ জানতে চায় যে চিকু আর বান্টি কি আসলেও বাস্তব জীবনে ছিল কিনা, নাকি কাল্পনিকতা মিশ্রিত করে এই কার্টুনটি তৈরি করা হয়েছে। আসলে কিছুদিন আগে চিকু আর বান্টি কার্টুনের ডিরেক্টর বিশ্বজিৎ শিন্ডে তার একটি ইন্টারভিউতে বলে যে আমার মিডিয়া জগতে সর্বপ্রথম তৈরি করা কার্টুন হচ্ছে চিকু আর বান্টি কার্টুনটি। এই কার্টুনটি খুবই অল্প সময়ের মধ্যে প্রত্যেকটি কার্টুন লাভারদের মনে জায়গা করে নিয়েছে। তো এখন আমি সকলকে জানাতে চাই যে চিকু আর বান্টি কার্টুনটি একটি বাস্তব এবং মর্মান্তিক ঘটনার উপর ইন্সপায়ার হয়ে তৈরি করা হয়েছে। সেই সময়টি ছিল আমার জীবনের একটি কালো অধ্যায়। তো বন্ধুরা, এটা বলেই বিশ্বজিৎ শিন্ডে তারও রহস্যময় অদ্ভুত গল্পটি বলতে শুরু করে। সে বলে যে আমি যখন ইন্ডিয়ার পুনেতে বসবাস করতাম, তখন আমার গ্রামে একটি মধ্যবিত্ত পরিবার বসবাস করত। তাদের খুবই দুষ্ট দুটি ছেলে ছিল। একজনের নাম ছিল চিকু, যার বয়স ছিল 11 বছর, এবং আরেকজনের নাম ছিল বান্টি, তার বয়স ছিল 10 বছর। তাদের বাবা মা খুবই পরিশ্রম করে তাদের সংসার চালাতো, কিন্তু চিকু আর বান্টি ছিল খুবই দুষ্ট প্রকৃতির দুটি ছেলে। তারা দুজন লেখাপড়ার দিক দিয়ে খুবই খারাপ ছিল। তারা দুজন বলতো যে আমাদেরকে দিয়ে পড়ালেখা হবে না। আসলে ওরা দুজন ঠিকই বলতো, কেননা ওরা প্রতি বছরই ফাইনাল পরীক্ষাতে ফেল করতো। তো এভাবে কাটতে থাকে ওদের লাইফ। বিশ্বজিৎ শিন্ডে বলে যে আমি তখন ওদের স্কুলেই পড়ালেখা করতাম। আমি নিজেই দেখেছি যে ওরা পড়ালেখায় ততটা ভালো ছিল না, তাই আমি একা একা কল্পনা করতাম ওদের ভবিষ্যৎ আসলে কেমন হবে। এর কিছুদিনের মধ্যেই ওদের জীবনে নেমে আসলো একটি কালো অধ্যায়, যেটা ওদের একদমই কল্পনার বাইরে ছিল। আসলে ওরা দুজন ওদের স্কুল থেকে শিক্ষা সফরে যায়, ওখানে আমিও ছিলাম। এখানে মজার বিষয় হচ্ছে ওরা আমাকে চিনত না, কিন্তু আমি ওদেরকে চিনতাম। ওরা শিক্ষা সফরের সময়গুলো খুবই দুষ্টুমি এবং মজা করে কাটাতে থাকে। আমাদের শিক্ষা সফর খুবই সুন্দরভাবে শেষ হওয়ার পর আমরা বাড়ির দিকে রওনা দিলাম এবং অনেকটা পথ চলে আসলাম। হঠাৎ আমাদের বাসটি খারাপ হয়ে যায়, তাই চিকু আর বান্টি দুষ্টুমি করতে করতে বাস থেকে নেমে যায়। ওখানে খুবই বড় একটি জঙ্গল ছিল, যেটা খুবই ভয়ানক ছিল। চিকু আর বান্টি কিছু মনে না করেই ওই জঙ্গলের ভিতর ঘুরতে চলে যায়। দীর্ঘ 1 ঘন্টার পর আমাদের বাসটি ঠিক হয়ে যায় এবং যাওয়ার জন্য সবাই প্রস্তুতি নিতে থাকে। কিন্তু বাসে দুজন স্টুডেন্ট কম ছিল, যাদের নাম ছিল চিকু আর বান্টি। আসলে ওরা দুজন সেই কখন জঙ্গলে গিয়েছিল ঘুরতে, কিন্তু এখনো আসেনি। তাই আমি আমার টিচারদেরকে বললাম ওরা দুজন আসলে জঙ্গলে ঘুরতে গিয়েছে, কিন্তু এখনো ফেরেনি। ওদের কোনো বিপদ হলো না তো স্যার, চলুন গিয়ে দেখি। এরপর আমাদের টিচার এবং আমরা কয়েকজন মিলে ওই ভয়ানক জঙ্গলে ওদের দুজনকে খুঁজতে বের হয়ে যাই। ওখানে বেশ অনেকটা সময় ধরে আমরা খোঁজাখুঁজি করতে থাকি। হঠাৎ আমরা দেখতে পাই যে আমাদের চোখের সামনে চিকু আর বান্টি। আমরা তো ওদের দুজনকে দেখে পুরো স্তব্ধ হয়ে গিয়েছি, কারো মুখে কোনো কথা নেই। আসলে ওদের দুজনকে একটি হিংস্র প্রাণী খাবলে খাবলে খেয়েছে। ওরা দুজন ওখানে মৃত অবস্থায় পড়েছিল। ওদের মৃত্যুর কারণ খুবই স্পষ্ট ভাবে বোঝা যাচ্ছিল যে কয়েকটি হিংস্র প্রাণী মিলে ওদেরকে খুবই ভয়ানক ভাবে মেরেছিল। এটি ছিল আমার জীবনের সব থেকে খারাপ একটি দিন, যেদিন চিকু আর বান্টি মারা গিয়েছিল। সেই ঘটনাটি তখন থেকে আজ অব্দি এখনো আমার হৃদয়ে গেঁথে রয়েছে। এরপর আমার ডিরেক্টর লাইফে আসার পর আমি শুরু থেকেই একটি কার্টুন তৈরি করতে চাইতাম। তাই আমি ভাবতে থাকি চিকু আর বান্টিকে আমি সেই ছোটবেলা থেকে দেখেছি যে তাদের জীবন কেমন ছিল এবং তারাই বা কেমন ছিল। তাই আমি ওদের স্মৃতিগুলো ধরে রাখার জন্য লাইফে প্রথমবারের মতো একটি কার্টুন তৈরি করি এবং আমি সেই কার্টুনটির নাম ওদের নামের উপরে রাখি, চিকু আর বান্টি কার্টুন। তো বন্ধুরা, বিশ্বজিৎ শিন্ডে এটা বলে তার ইন্টারভিউটি শেষ করে এবং সে স্পষ্টভাবে জানিয়ে দিয়ে যায় যে চিকু আর বান্টি কার্টুনটি আসলেই একটি বাস্তব জীবনের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে, যেটির সাক্ষী সে নিজে।
থাকবেই। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি সকলের কাছে খুবই ভালো লেগেছে। তোমরা যারা যারা চিকু আর বান্টি কার্টুনটি দেখতে পছন্দ করো তারা অবশ্যই একটি লাইক করবে, আর এরকম আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো বন্ধুরা, দেখা হবে আরো একটু নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ। আমি ভাবতেই পারিনি যে এখনকার সময়ে তোমাদের কাছে চিকু আর বান্টি কার্টুনটি এতটা জনপ্রিয় একটি কার্টুন শো। আশা করছি তুমিও চিকু আর বান্টি কার্টুনটি দেখো অথবা দেখতে পছন্দ করো। কিন্তু বন্ধুরা, এই কার্টুনটি তোমাদের কাছে এতটা জনপ্রিয় হওয়া সত্ত্বেও তোমরা কি আসলে বলতে পারবে যে চিকু আর বান্টির বড় হয়ে কি হবার ইচ্ছে ছিল? অথবা আমরা বলতে পারি যে চিকু আর বান্টি বড় হয়ে কি হতে চায়? আমার মনে হয় তোমরা এই সম্পর্কে কিছুই জানো না। তাই বন্ধুরা, আমি আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম তোমাদের সকলের প্রিয় চিকু আর বান্টির বাস্তব জীবনের সফলতার গল্প। মূলত আজকের ভিডিওতে আমরা জানবো যে চিকু আর বান্টি ওরা দুই ভাই আসলে বড় হয়ে কি হতে চেয়েছিল, এমনকি ওরা ওদের স্বপ্ন পূরণ করতে পারে কিনা তাও আমরা আজকে আমাদের এই ভিডিওটির মাধ্যমে জানবো। তো বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটি শুরু করার আগে তোমরা যারা যারা চিকু আর বান্টিকে খুবই পছন্দ করো তারা আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, কেননা আমাদের এই চ্যানেলে চিকু আর বান্টিকে নিয়ে প্রতিনিয়তই এরকম ভিডিও আসতে থাকবে। আর বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবে না। তো বেশি কথা না বলে শুরু করে ফেলি আমাদের আজকের ভিডিওটি। তো বন্ধুরা, আমাদের আজকের স্টোরিটি শুরু হয় চিকুকে দিয়ে। তো আসলে আমরা তো সকলেই জানি চিকু হচ্ছে একটি দুষ্টু প্রকৃতির ছেলে, কিন্তু এর বাইরেও আমরা জানি যে চিকুর সব থেকে প্রিয় খেলা হচ্ছে ক্রিকেট খেলা। চিকুর ছোটবেলা থেকে ইচ্ছে ছিল যে সে কোনো একদিন একটি বড় ক্রিকেটার হবে ও সে তার খেলার মাধ্যমে তার দেশের নাম উজ্জ্বল করবে। তাই আমরা চিকুর হাতে সব সময় একটি ক্রিকেট ব্যাট দেখতে পাই। এমনকি চিকু ওর স্কুল শেষে প্রতিদিনই ওর বন্ধুদের সাথে ক্রিকেট খেলতো। তো হঠাৎ একদিন চিকুদের স্কুলে একটি বড় ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়। চিকু ওর বন্ধুদেরকে সাথে নিয়ে একটি টিম তৈরি করে ও তারা সেই টুর্নামেন্টের জন্য অনেকটা পরিশ্রম করতে থাকে। এভাবেই দেখতে দেখতে সেই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচও চলে আসে। ফাইনাল ম্যাচের দিন চিকুদের টিমকে খুব ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হতে হয়, কিন্তু চিকুর খেলা ও বুদ্ধির সামনে চিকুদের বিপরীত টিমকে হার মানতেই হয়। আর এভাবেই চিকুর টিম ফাইনাল ম্যাচটি জিতে যায়। আসলে সেই টুর্নামেন্টের দিনই ওখানে একজন ক্রিকেট টিম একাডেমির কোচ চিকুর খেলা দেখতে পায়। সে চিকুর প্রতিভা দেখে রীতিমতো অবাক হয়ে গিয়েছিল। তাই চিকুকে সে তার ক্রিকেট টিম একাডেমিতে যোগ দেবার প্রস্তাব দেয়। এমনকি সে চিকুকে বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়ারও ওয়াদা করে। চিকু এমন একটা সুযোগ হাতছাড়া না করে ও ওর মা বাবাকে বলে ওই ক্রিকেট টিম একাডেমিতে যুক্ত হয়ে যায়। এরপর থেকে চিকু দিনরাত খুবই পরিশ্রম করতে থাকে এবং এরপর এতদিনের ওর কঠোর পরিশ্রমের ফলস্বরূপ ওকে জাতীয় দলে যোগ দিয়ে দেয় ওর কোচ। চিকু ওর অভিজ্ঞতা, ওর বুদ্ধি প্লাস খেলার কৌশল দ্বারা ও বেশ অনেকগুলো ম্যাচে জয় অর্জন করে এবং অবশেষে চিকু একজন সফল ক্রিকেটার হিসেবে পরিচিতি অর্জন পায়। আর এভাবেই চিকুর ক্রিকেটার হবার স্বপ্ন পূরণ হয়ে যায়। তো বন্ধুরা, এটা হচ্ছে চিকুর সফলতার স্টোরি এবং এখন আমরা জানবো বান্টির জীবনের সফলতার গল্প। বন্ধুরা, আমরা তো সকলেই জানি যে চিকুর লেখাপড়ার প্রতি ততটা মনোযোগ ছিল না, কিন্তু চিকুর ছোট ভাই বান্টি পড়াশোনা করতে খুবই ভালোবাসতো। বান্টি নিয়মিত পড়াশোনা করত। এমনকি আমরা জানতে পাই বান্টি প্রতি বছরই খুবই ভালো ফলাফল নিয়ে পরীক্ষায় উত্তীর্ণ হতো। তাই চিকু বান্টির বাবা মা বান্টিকে একটু বেশি আদর যত্ন করত। তো এমনই একদিন চিকু বান্টির বাবা মা বান্টিকে জিজ্ঞাসা করে যে বান্টি, তুমি বড় হয়ে আসলে কি হতে চাও? তখনই বান্টি কোনো কিছু না ভেবেই তাদেরকে বলে যে আমি বড় হয়ে একটি ভালো ডক্টর হতে চাই। একথা শুনে বান্টির বাবা মা বান্টিকে নিয়ে খুবই গর্বিত ফিল করে এবং তারা বান্টিকে বলে তুমি এগিয়ে যাও, তোমার সাথে তোমার বাবা মা সব সময় থাকবে। একথা শুনে বান্টি একটু বেশি মোটিভেশন পায় এবং সেই লক্ষ্য অনুযায়ী পথ চলতে শুরু করে বান্টি। এভাবেই দেখতে দেখতে প্রায় 15 থেকে 16 বছর পার হয়ে যায় এবং আমরা দেখতে পাই বান্টি এখনকার সময়ে অনেক বড় একজন ডক্টর। এমনকি বান্টির নাম ডাক এখনকার সময়ে পুরো দেশে ছড়িয়ে ছিটিয়ে আসে। এখনকার সময় বান্টি এত বড় ডক্টর হওয়া সত্ত্বেও সে গরিব দুঃখীদের কথা একটু বেশি চিন্তা করে। এমনকি বান্টি গরিব দুঃখীদের কাছ থেকে চিকিৎসার বিনিময়ে কোনো টাকা পয়সা নেয় না। আর এভাবেই বান্টিও তার দেখা স্বপ্ন পূরণ করে দেখায়। তো বন্ধুরা, আমরা চিকু বান্টির
আজকের গল্পটি থেকে কি শিখলাম? আসলে আমরা শিখলাম যে আমাদের লক্ষ্য যাই হোক না কেন, আমরা যদি আমাদের লক্ষ্যের উপর কঠোর পরিশ্রম করি তাহলে আমাদের সফলতা আসবেই। আসলে আমাদের লক্ষ্য হতে হবে নেক ও পবিত্র। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আশা করি তোমাদের আজকের এই ফিকশনাল ভিডিওটা খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করতে ভুলবে না। আর তোমাদের সাথে দেখা হচ্ছে আরো একটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।